হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ভারতের মালায়ালাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে একটা ছবি এক্সপ্লেইন করব। ছবির নাম ব্রাহ্মগ্রাম। ছবির ডাইরেক্টর হলেন রাহুল সারাসিবান। এই ছবিতে মূলত দেওয়ান নামের পানান বর্ণের গাজক লোক, যে রাজার দাসত্ব থেকে পালানোর সময় দুর্ভাগ্যবশত এক দুর্ঘটনার শিকার হয়। এই ছবির ভিডিও করা পদ্ধতি একটু আলাদা, তাই এই ছবিতে দিনের বেলাও রাতের মতো মনে হয়। এই ছবিটি একটি ভূতের ছবি। ছবিটি মূলত প্রাচীন ভারতের ব্রিটিশ আমলের সময়ের ঘটনা নিয়ে তৈরি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আহাদ খান ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। ছবির শুরুতে একটা অন্ধকার জঙ্গল দেখানো হয়। সেখানে দুইজন মানুষকে দেখানো হয়। তারা সেই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তারা সেই অন্ধকার আচ্ছন্ন জঙ্গলে আগুন জ্বালানোর চেষ্টা করছিল। সেই দুইজনের মধ্যে একজন চারদিকে নজর রাখছিল, আর অন্যজন আগুন জ্বালানোর চেষ্টা করছিল। চেষ্টা করতে করতে তারা আগুন জ্বালিয়ে ফেলে। তাদের মধ্যে একজন সেই আগুনে মোটা মোটা লাকড়ি ভেঙে দিতে থাকে। তখন হঠাৎ করে তাদের দুজনের মধ্যে একজন জঙ্গলে একটি আওয়াজ শুনতে পায়। তাদের মধ্যে একজন সেই আওয়াজটিকে অনুসরণ করতে থাকে কোথা থেকে এসেছে। অন্যজন বলে, কি হয়েছে, কোথায় যাচ্ছ? তখন দ্বিতীয় জন বলে, এখানে কিছু তো একটা আছে। তখন আগুনের পাশে থাকা লোকটি ও চারদিকে তাকানো শুরু করে। তখন আগুন থেকে দূরে থাকা লোকটি বলছে, আজকে নদী পার করা অনেক কঠিন হবে। তারপর তাদের জ্বালানো আগুন আস্তে আস্তে নিভে যায়। সেই দুইজন পুরুষের মধ্যে একজন আগুনের পাশেই শুয়েছিল। যখন আগুন নিভে গিয়েছিল তখন তারও ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভাঙার পর তার সাথে থাকা পুরুষটিকে সে খুঁজছিল। সে চারদিকে জঙ্গলে তাকাচ্ছিল এবং তাকে খুঁজছিল। তার নাম ধরে ডাকছিল। তাকে খুঁজতে খুঁজতে সেই পুরুষটি জঙ্গলের ভেতরে চলে যায়। সেই জঙ্গলে চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার ছিল। চারদিকের এই অবস্থা দেখে সে খুব ভয় পাচ্ছিল। তখন সেই দ্বিতীয় পুরুষটিকে একটি গাছের পাশে দেখানো হয়। সেই পুরুষটি গাছের দিকে তাকিয়েছিল, যেন তাকে কেউ সম্মোহন করেছে। তখন খুঁজতে থাকা পুরুষটি সেই দ্বিতীয় পুরুষটিকে দেখে এবং তার নাম ধরে ডাকে। তার নাম ছিল কোরা। কোরাকে খুঁজতে থাকা পুরুষটি বলে, তুমি এখানে কি করছ? তখন কোরা নামের পুরুষটি কোনো জবাব দেয় না। সে সোজা হয়ে সেই গাছের দিকে তাকিয়ে থাকে। তখন তাকে খুঁজতে থাকা পুরুষটিও সেই গাছের দিকে তাকায়। গাছটা দেখতে অনেক ভয়ানক ছিল। সেই গাছটার পেছন থেকে ছায়ার মতো কি যেন নড়ছিল, যা দেখে খুঁজতে আসা পুরুষটি একটু ভয় পায়। সেটা মূলত একজন নারী ছিল। সে ধীরে ধীরে সেই দুই পুরুষের কাছে আসছিল, যা দেখে খুঁজতে আসা পুরুষটি একটু পিছনের দিকে সরতে থাকে। কিন্তু কোরা নামের পুরুষটি সেখান থেকে সরে না। তারপর সেই মেয়েটি এসে কোরা নামের পুরুষটিকে তার দুহাত দিয়ে ধরে, যা দেখে কোরাকে খুঁজতে আসা পুরুষটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই পুরুষটা জঙ্গলের ভেতর থেকে দৌড়াতে দৌড়াতে কোথায় যে যাচ্ছে সে তা নিজেও জানে না। অন্যদিকে সেই নারীকে দেখানো হয়। সে কোরাকে তার পিছে পিছে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছে। সেই নারীটি জঙ্গলের একটি গাছের সামনে এসে বসে। কোরাও আস্তে আস্তে সেই নারীর একদম কাছে চলে আসে। নারীটি তার দুটি হাত কোরার গলায় রাখে। তারপর নারীটি কোরা নামের পুরুষটির মুখে কামড় দেয়, যা দেখে কোরা অবাক হয়। তারপর সেই নারীটি কোরা নামের পুরুষটির গলা টান দিয়ে ধরে, তার গলায় কামড় দেয় এবং তাকে মেরে ফেলে। তারপর অন্যদিকে সেই পালিয়ে যাওয়া পুরুষটিকে দেখানো হয়। সে সেই জঙ্গলের একটি বড় পাথরের নিচে অজ্ঞান হয়ে শুয়েছিল। হঠাৎ একটি শব্দের কারণে সেই পুরুষটির জ্ঞান ফেরে। তারপর সে আবার সেই জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে একটি পাহাড়ি নদীর সামনে চলে আসে। সে সেই নদীর পানি পান করে তার তৃষ্ণা মিটায়। তারপর সে সেখানে একটি ঝর্ণা দেখতে পায়। সে সেই ঝর্ণার কাছে যায়। সেই ঝর্ণাটা অনেক বড় ছিল। তারপর সে ঝর্ণা থেকে দূরে চলে আসে এবং জঙ্গলের ভেতরে প্রবেশ করে। জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে সে একটি পুরান বাড়ির সামনে আসে, যার আশেপাশে অনেক বড় বড় ঘাস ছিল।
আর সামনে ছিল একটি অনেক বড় দরজা, যা দেখে অনেক পুরাতন লাগছিল। তারপর সেই পুরুষটি সেই বড় দরজার সামনে পৌঁছায় এবং আশেপাশে দেখতে থাকে কেউ আছে কিনা। তারপর সে সেই দরজার সামনের সিঁড়ি থেকে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরের আঙ্গিনায় প্রবেশ করে। সেখানেও সে চারদিকে তাকায় এবং কেউ আছে কিনা দেখতে থাকে। তখন সে সামনে একটা চেয়ার দেখতে পায়। সে ঘরের ভেতরে না ঢুকে আশপাশে মানুষকে খুঁজতে থাকে। সে তখন বাড়ির পাশে কয়েকটি নারিকেল দেখতে পায়। সেখান থেকে একটি নারিকেল হাতে নিয়ে খাওয়া শুরু করে। তখন তার পেছন থেকে একটি আওয়াজ আসে। আওয়াজ ছিল মানুষের। আওয়াজ করা মানুষটি বলছিল, কে এখানে এসেছে? যে পুরুষটি নারিকেল খাচ্ছিল সে আওয়াজ করা লোকটিকে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি এখান থেকে নয়, অনেক দূর থেকে এসেছি। অনেক দিন ধরে কিছু খাইনি, ঘরের আশেপাশে কাউকে দেখিনি, বাড়ির পাশে নারিকেল দেখে তাই খেয়েছি। তারপর সে নারিকেলটি আর না খেয়ে সেখানে রেখে চলে যাবে। ঠিক সেই সময় আওয়াজ করা লোকটি বলে, একবার যে এই বাড়িতে প্রবেশ করে সে এখান থেকে আর যেতে পারে না। তারপর আওয়াজ করা লোকটি ঘর থেকে বেরিয়ে আসে। এসে ওই নারিকেল খাওয়া পুরুষটির সামনে এসে দাঁড়ায়। তখন অন্য একটি ঘর থেকে আরও একটি আওয়াজ আসে। সেই আওয়াজটিও একটি মানুষের ছিল। তারপর প্রথম আওয়াজ করা লোকটি দ্বিতীয় আওয়াজ করা লোকটির ঘরের সামনে যায়। তার পিছু পিছু ওই নারিকেল খাওয়া পুরুষটিও তার সাথে যায়। দ্বিতীয় আওয়াজ করা লোকটি বলে, কে এখানে এসেছে? কে আমার দরজা দিয়ে প্রবেশ করেছে? তখন প্রথম আওয়াজ করা লোকটি দ্বিতীয় আওয়াজ করা লোকটিকে বলে, সে জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে ভুলে আমাদের বাড়ি এসেছ। তারপর ঘরের ভেতর থেকে আস্তে আস্তে হাঁটার শব্দ আসে। দরজার সামনে একটি হাতকে দেখানো হয়। হাত দেখে বয়স্ক মানুষের হাত লাগছিল। তারপর একটি লাঠি দেখানো হয় যা ভর করে একটি বয়স্ক মানুষ আসছিল। বয়স্ক লোকটি এসে নারিকেল খাওয়া পুরুষটির সামনে এসে দাঁড়ায়। তারপর সে বলে, অনেকদিন পর আমাদের বাড়িতে অতিথির আগমন ঘটেছে, যা অনেক শুভ। তোমার এখানে স্বাগতম। তারপরও বয়স্ক লোকটি একটি চেয়ারে বসে। এই বৃদ্ধ লোকটি এই বাড়ির মালিক এবং প্রথম আওয়াজ করা লোকটি এই বাড়িতে কাজ করত। এই ঘরে কাজ করা লোকটি একটি ডিবা থেকে একটি পান বের করে এবং সেই পানটি বৃদ্ধ বাড়ির মালিককে দেয়। তখন বৃদ্ধ বাড়ির মালিক লোকটি নারিকেল খাওয়া পুরুষটিকে বলে, তুমি কে? তুমি কেন এখানে এসেছ? তখন নারিকেল খাওয়া পুরুষটি তার নাম বলল। তার নাম ছিল দেওয়ান। দেওয়ান নামের পুরুষটি একজন শিল্পী ছিল, যে রাজার দরবারে গান গাইত। যখন তাদের রাজ্যে যুদ্ধ শুরু হয় তখন সে সেখান থেকে পালিয়ে এখানে চলে আসে। সে ভেবেছিল এই জঙ্গলের নদী পার হওয়ার পরে সে বিপদমুক্ত হতে পারবে। দেওয়ান নামের পুরুষটি এই সকল কথা চোখ একদম নিচে নামিয়ে বলছিল। তাই বাড়ির মালিক তাকে উপরের দিকে তাকাতে বলে, মূলত তাকে বাড়ির মালিকের দিকে তাকাতে বলে। তারপর সেই বৃদ্ধ মালিকের চেহারা দেখানো হয়। দেখতে অনেক বয়স্ক লাগছিল, চেহারা দেখতে অনেক ভয়ানক লাগছিল। তারপর বাড়ির মালিক দেওয়ানকে বলে, আচ্ছা তুমি কি ভজন জানো? ভজন ছিল হিন্দু দেবদেবীর জন্য গজল। তারপর দেওয়ান বলে, হ্যাঁ, আমি ছোটবেলা থেকে অনেক ভজন গেয়েছি। তারপর বাড়ির মালিক তাকে ভজন গেতে বলে। তারপর দেওয়ান তাকে তার সুমিষ্ঠ কণ্ঠে ভজন গিয়ে শোনায়। বাড়ির মালিক কি সেই ভজন মন দিয়ে শুনতে থাকে। শোনার পর বাড়ির মালিক ওই বৃদ্ধ বয়স্ক লোকটির দেওয়ানের ভজন ভালো লাগে। তারপর সে দেওয়ানকে রাতের খাবারের জন্য এখানে থাকতে বলে। তারপর দেওয়ান বাড়ির মালিককে ধন্যবাদ বলে। আরও বলে সে অনেক দিন ধরে না খেয়েছিল। তারপর বাড়ির মালিক তাকে বলে, তুমি এখানে থাকতে পারবে, কিন্তু আমার যখন ইচ্ছা হবে আমাকে তোমার ভজন শোনাবে। তারপর দেওয়ান নামের পুরুষটি বলে, আমাকে এখান থেকে যেতেই হবে। তারপর বাড়ির মালিক একটু রাগ হয়। তারপর বাড়ির মালিক তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি, আর তুমি তা গ্রহণ করতে চাচ্ছ না। এটা এক ধরনের খারাপ কাজ। তুমি বেশি কথা বলো না, তুমি এখানেই থাকো। তারপরে সে এখানে থাকতে রাজি হয়। তারপর বাড়ির মালিক দেওয়ানকে তার ঘরে আসতে বলে, কিন্তু দেওয়ান তার ঘরে যেতে চায় না। দেওয়ান বলে, মালিক হল উঁচু জাত আর সে হল নিচু জাত, সে কিভাবে মালিকের ঘরে ঢুকবে?
তারপর বাড়ির মালিক বলে, আমি এসব জিনিসে বিশ্বাস করি না। তুমিও মানুষ, আমিও মানুষ, চলো ভিতরে আসো। তারপর বাড়ির মালিক তার বাড়িতে কাজ করা লোকটিকে বলে, দেওয়ানের জন্য খাবারের ব্যবস্থা কর এবং ও যা চায় ওকে সব দাও। তারপর দেওয়ান ঘরে ঢোকে। ঘরের ভিতরে কোনো মানুষ ছিল না, শুধু বাড়িতে কাজ করা লোকটা এবং এই বাড়ির মালিক ছাড়া। তারপর এ বাড়িতে কাজ করা লোকটি দেওয়ানকে এ বাড়ির নিয়মকানুন, এ বাড়ির ইতিহাস সম্পর্কে বলতে থাকে। দেওয়ান ঘরের ভেতর ঢোকার পর দক্ষিণে অনেকগুলো রুম দেখতে পায়। তখন এ বাড়ির কাজ করা লোকটি বলে, এই দক্ষিণে যতগুলো রুম আছে সেগুলোতে যাওয়া নিষেধ, তাই তুমি কখনো সেই রুমগুলোতে যেও না। এ বাড়িতে কাজ করা লোকটি দেওয়ানকে নানাভাবে সতর্ক করতে থাকে। এ বাড়িতে কাজ করা লোকটি বলে দেওয়ানকে, সে এখন যে রুমে আছে, এখানে আগে একজন কবিরাজ থাকত। সেই কবিরাজ দক্ষিণের সেই রুমগুলোই গিয়েছিল, তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই দেওয়ানকে খুব সাবধান থাকতে বলে। তারপর সেই বাড়ির মালিককে দেখানো হয় মেইন দরজা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। বাড়ির ভেতরে একটি পুকুর দেখানো হয়, যেখানে দেওয়ার স্নান করতে এসেছে। তারপর অনেক সময় পার হয়। তারপর আবার দেওয়ানকে দেখানো হয় সে একটি কক্ষে সেই বাড়ির মালিকের সাথে ছিল। দেওয়ান তাকে ভজন শোনাচ্ছিল, যা বাড়ির মালিকটি চেয়ারে বসে বসে শুনছিল। তারপর দেওয়ানের ভজন শেষ হয়। বাড়ির মালিক একটু পানি পান করে। তারপর সে দেওয়ানের সাথে কথা বলা শুরু করে। সে বলে, এই বাড়িতে আমার অনেক দিন হয়ে গেছে, কোনো মানুষ কখনো এখানে আসেনি। তুমি একমাত্র মানুষ যে এত বছর পর এখানে এসেছ। তারপর দেওয়ান বলে, যখনই বাড়িটিকে দূর থেকে দেখেছি, মনে করেছিলাম রাজপ্রাসাদের মতো এখানেও অনেক মানুষ আছে। আশা করি আমার ভজন শুনে আপনার ভালো লেগেছে। তখন সেই কক্ষে বাড়ির কাজের লোকটি আসে। সে মূলত দেওয়ানের জন্য খাবার এনেছিল। তারপর সেখান থেকে চলে যায়। তারপর বাড়ির মালিক দেওয়ানকে খাবারটি খেতে বলে। তাকে মাটির থালায় পান্তা ভাত দেওয়া হয়েছিল। দেওয়ান অনেক দিন ধরে কিছু খায়নি। খাবার দেখে সেই লোভ সামলাতে পারেনি, তাই সে খাওয়া শুরু করে দেয়। সে খায় আর একটু পরপর বাড়ির মালিকের দিকে তাকায়। তখন বাড়ির মালিক তাকে বলে, মন ভরে খাও, যতক্ষণ তৃপ্তি না মেটে। তখন হঠাৎ করে দেওয়ান বলে, উপরওয়ালার শুকরিয়া আমাকে খাবার দেওয়ার জন্য, আমার থাকার ব্যবস্থা করার জন্য। যা শুনে বাড়ির মালিক রেগে যায় এবং বলে, কিন্তু এসব তো আমি দিয়েছি তোমাকে। যা শুনে দেওয়ান একটু অবাক হয়। বাড়ির মালিক বলে, তুমি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছো কেন? তখন দেওয়ান বলে, আমার কথার অর্থ ওইটা ছিল না। তখন বাড়ির মালিক বলে, তাহলে তোমার কথার মানে কি ছিল? তারপর দেওয়ান বলে, আমি মহান সৃষ্টিকর্তার কারণে এখানে আসতে পেরেছি, তা না হলে সেই জঙ্গলেই আমি মরে যেতাম। তারপর বাড়ির মালিক বলে, তোমার সৌভাগ্য তোমাকে এখানে নিয়ে এসেছে, সৃষ্টিকর্তা তোমাকে এখানে আনেনি। তখন দেওয়ান বলে, যদি আমার কোনো কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দেন। আপনি কি আবার ভজনও শুনতে চান? তখন বাড়ির মালিক তার ভজন শুনতে চায় না। সে বলে, চুপ থাকো। তারপর সেই বাড়ির কাজের লোকটি দেখানো হয়। তার হাতে কি যেন একটা ছিল, যা নিয়ে সে একটি কক্ষের কাছে এসেছে। তারপর সেই জিনিসটা কক্ষের বাইরে রেখে কক্ষের দরজাটা খুলে। কক্ষের ভেতরে একটি সিঁড়ি ছিল। সেই কাজের লোকটি সেই সিঁড়ি বেয়ে উপরে ওঠে। অন্যদিকে দেওয়ানকে দেখানো হয় সে হাতে মশাল নিয়ে কোথায় যেন যাচ্ছে। সে এক স্থানে যায় এবং লক্ষ্য করে সেখানে অনেকগুলো কবর ছিল, যা দেখে দেওয়ান একটু অবাক হয়। সেখান থেকে সে যেদিকেই তাকাচ্ছিল সেখানেই কবর ছিল। তারপর সে সেখান থেকে যত জলদি পারে পালিয়ে যায়। একটি কুয়োর সামনে চলে আসে এবং সে সেখানে পানি দিয়ে তার পা পরিষ্কার করে। তারপর সে বাড়ির অন্য এক কক্ষে যায়। সেখানে কেউ ছিল না। সে সেখানে একটি পিতলের ঘোড়া থেকে পানি পান করে। একটি আওয়াজ শুনতে পায়। সে সেই আওয়াজ অনুসরণ করতে থাকে কোথা থেকে আসছে। সে সেই আওয়াজের অনুসন্ধান করতে করতে বাড়ির কাজের লোক যেই কক্ষে গিয়েছিল, দেওয়ান সেই কক্ষে এসে পড়ে। তারপর সে সেই কক্ষের দরজা খুলে এবং সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তখন তার হাত থেকে আগুনের প্রদীপ নিচে পড়ে যায়। সে উপরে ওঠার পর আলাদা কক্ষে প্রবেশ করে।
সেই কক্ষে মাটির তৈরি নানা জিনিসপত্র ছিল। আর কক্ষটিও অনেক বড় ছিল। সেই কক্ষটির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দেওয়ানের পা একটি মাটির থালায় লাগে। সেই থালাতে পান্তা ভাত ছিল, যা দেখে দেওয়ান একটু অবাক হয়। তারপর দেওয়ানের পা সেই কক্ষে থাকা শিকলে লাগে। দেওয়ান তারপর পড়ে যায়। তখন সে দেখে সেই কক্ষে দুইটা অনেক বড় বড় শিকল ছিল, যা এই কক্ষ থেকে সামনে থাকা আরেকটি কক্ষ পর্যন্ত বিস্তৃত ছিল। সামনের সেই রুমটি থেকে মূলত আওয়াজটি আসছিল। খুব জোরে জোরে শব্দটি আসছিল, যা দেখে দেওয়ান ভয় পায় এবং সেখান থেকে চলে যায়। তারপর দিনের বেলা দেখানো হয়, যেখানে দেওয়ান তার কক্ষে ঘুমাচ্ছিল। তারপর সে ঘুম থেকে উঠে। অন্যদিকে বাড়ির মালিককে দেখানো হয়, সে কি যেন খেলছিল। তখন সেখানে দেওয়ান আসে। দেওয়ান বাড়ির মালিককে বলে, জো খেলছেন? তখন বাড়ির মালিক বলে, তুমি এটা খেলতে জানো? তখন দেওয়ান বলে, আমি এই খেলাটি মন্দিরে অনেক খেলেছি। তখন বাড়ির মালিককে দেওয়ান এই খেলা কিভাবে খেলতে হয় তা বলে। এটা হলো ভাগ্যের খেলা, যার কপাল ভালো সেই জেতে। তারপর বাড়ির মালিক বলে, শুধু ভাগ্য নয়, বুদ্ধিও লাগে। বসো এখানে। এসব দূরে থেকে কাজের লোকটি দেখছিল। তারপর সে সেখান থেকে চলে যায়। বাড়ির মালিক বলে, এই খেলাটা শুরু করার আগে এই খেলাটাই জিতলে কি পুরস্কার থাকবে তা নির্ণয় করা যাক। তখন দেওয়ান বলে, আমার কাছে তো কিছুই নেই। তখন বাড়ির মালিক বলে, তোমার কাছে কিছু তো আছে, যেটা তোমার কাছে সব সময় ছিল, কিন্তু তুমি সেটা জানো না। তবে কি নির্ণয় নিয়েছ? তখন দেওয়ান বলে, আমি আর কি বলবো, আমি তো কিছুই বুঝতেছি না। তখন বাড়ির মালিক বলে, এতে বোঝার কিছু নেই, তুমি খেলবে কিনা বলো। তখন দেওয়ান বলে, আপনাকে পুরস্কার দেওয়ার জন্য আমার পরনের ধুতি ছাড়া আর কিছু নেই। তখন বাড়ির মালিক বলে, তোমার কাছে এছাড়া আরও কিছু আছে, সেটা হলো তোমার সময়। তখন দেওয়ান বলে, সময়কে কিভাবে আমি আপনাকে পুরস্কার হিসেবে দেব? তখন বাড়ির মালিক বলে, হ্যাঁ, তুমি তোমার সময় আমাকে দিতে পারো। এই মহাবিশ্বের সময় অনেক গুরুত্বপূর্ণ। তারপর বাড়ির মালিক হঠাৎ করে দেওয়ানের এই বাড়িতে আসার আগে যা যা হয়েছে, তার সাথে যা যা ঘটনা ঘটেছে, সব এক এক করে বলতে থাকে। যা শুনে দেওয়ান অবাক হয়ে যায় এবং বলে, আপনি এসব কিভাবে জানলেন? তারপর বাড়ির মালিক বলে, এটাই হলো সময়ের নিয়তি। তারপর বাড়ির মালিক বলে, এই খেলা যদি তুমি যেত, তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তবে যদি আমি এই খেলায় জিতি, তাহলে তুমি মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়িতে আমার জন্য গান গাইবে আর এখানেই থাকবে। যা শুনে দেওয়ান ভয় পায় এবং বলে, আমাকে ক্ষমা করবেন, আমি এখানে থাকতে পারবো না। তাই আমি আপনার সাথে এই খেলা খেলতে পারবো না। ক্ষমা করবেন, আমাকে এখান থেকে চলে যেতেই হবে। এই খেলাটি প্রায় লুডো খেলার মতোই ছিল। তখন বাড়ির মালিক তার একটি হাত দেওয়ানের দিকে বাড়িয়ে দেয়। তখন দেওয়ানের হাতে সেই খেলার দুইটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যা দেওয়ান সেই বাড়ির মালিকের হাতে দিতে যায়। ঠিক সেই সময় বাড়ির মালিক তার হাতটি সরিয়ে ফেলে, আর খেলার সেই দুটি অংশ সেই খেলার কোটে পড়ে। তখন বাড়ির মালিক বলে, আরে তুমি তো খেলা শুরু করে দিয়েছ, এখন তো তোমাকে খেলতেই হবে। নাও তাহলে খেলা শুরু করো। তারপর দেওয়ান একটু অবাক হয় এবং বাড়ির মালিকের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে বাড়ির কাজের লোককে দেখানো হয়, যে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের ভিতরে কি যেন খুঁজছে। তখন সে একটি মোরগ দেখতে পায়। সে সেটাকে ধরে বাড়ি নিয়ে আসে। অন্যদিকে দেওয়ার ও বাড়ির মালিক লুডুর মতো খেলাটি খেলছিল। অন্যদিকে বাড়ির কাজের লোকটি কুয়ো থেকে পানি উঠাচ্ছিল। সে সেই পানি বাড়ির রান্নাঘরে নিয়ে যায়। অন্যদিকে দেওয়ান এবং বাড়ির মালিক খেলতে খেলতে খেলার একদম শেষ পর্যায়ে এসেছে, যেখানে বাড়ির মালিকের এই খেলা জেতার জন্য মাত্র 12 পয়েন্ট লাগবে। কিন্তু বাড়ির মালিক পেয়েছে 7 পয়েন্ট, যা দেখে দেওয়ান একটু খুশি হয়। কিন্তু হঠাৎ করে সেই 7 পয়েন্ট 12 পয়েন্ট হয়ে যায়।
যা দেখে বাড়ির মালিক হাসতে থাকে এবং দেওয়ান তা দেখে ভয় পায়। এভাবে বাড়ির মালিক জিতে যায়। দেওয়ান বলে এর মানে আমাকে এখানেই থাকতে হবে। তা বলে সে সেখান থেকে চলে যায়। সেখান থেকে সে বাড়ির রান্নাঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে রান্না হচ্ছে। তখন সেই রান্নাঘরের একটু দূরে থেকে বাড়ির কাজের লোক দেওয়ানকে লক্ষ্য করে বলে, তুমি তো শুধু এখানে থাকতে এসেছ, এখন দেখছি তুমি বাড়ির মালিকের সাথে খেলা শুরু করে দিয়েছ। তখন দেওয়ান বলে, আমার তো সৌভাগ্য যে তার মতো মহাজ্ঞানী এর সাথে আমি খেলতে পেরেছি। তখন বাড়ির কাজের লোক বলে, সে মহাজ্ঞানী নয়, সে মহাশয়তান। তা বলে হাসতে শুরু করে। তারপর বলে, তুমি বাড়ির মালিককে বিশ্বাস করো না। তোমার যেমন মনে হচ্ছে সে ঠিক তেমন নয়। তখন দেওয়ান বলে, আপনি বাড়ির মালিক সম্পর্কে এসব কথা বলবেন না। সে যদি শুনে ফেলে তাহলে সমস্যা হবে। তখন বাড়ির কাজের লোক বলে, তুমি কে এসব বলার? তুমি তো সামান্য একজন গায়ক মাত্র, সে আবার আমাকে জ্ঞান দিচ্ছে। তখন দেওয়ান বলে, দেখুন আপনি আর আমি এখানে একই রকম, তাই আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। মানলাম আমি নিচু জাতি, কিন্তু এটা ভুলবেন না আমি এই বাড়ির অতিথি। তারপর আবার বাড়ির মালিককে দেখানো হয় বাড়ির কাজের লোকের রান্না করা মোরগের মাংস খাচ্ছিল। তখন তার সাথে দেওয়ানও ছিল। সেও বসে পান্তা ভাত আর মোরগের মাংস খাচ্ছিল। তখন বাড়ির মালিক বলে, কখনো কখনো আমাদের শরীর আমাদের মস্তিষ্কের কথা শোনে না। তখন দেওয়ান বলে, এ সকল কাজ মদ খাওয়ার কারণে হয়। তখন বাড়ির মালিক বলে, ভালোই তো, তুমি গায়কের সাথে সাথে এখন বুদ্ধিমান হয়ে গেছ। ভালোই হয়েছে, খাওয়ার পর ঘুমানোর আগে তোমার ভজন শুনব। তখন হঠাৎ করে বাড়ির মালিক আবার বলে দেওয়ানকে, তুমি যদি দুর্বল হয়ে যাও তাহলে তোমার মায়ের কি হবে? যা শুনে দেওয়ান অবাক হয়ে যায়। তখন দেওয়ান বলে, কিন্তু মালিক, আমি তো কখনো আপনাকে আমার মায়ের কথা বলিনি। তখন বাড়ির মালিক বলে, তুমি তোমার মায়ের কথা বলেছিলে। তুমি বলেছিলে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। তখন দেওয়ান বলে, ও কিন্তু এখন যেন কিছুই মনে পড়ছে না। তখন বাড়ির মালিক বলে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, খেয়ে নাও। এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তখন দেওয়ান বলে, না মালিক, কোনো কষ্ট নেই। তখন বাড়ির মালিক বলে, আচ্ছা, আমার বাড়ির কাজের লোক তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেছে কি? তখন দেওয়ান বলে, না মালিক, কোনো রকম খারাপ ব্যবহার করেনি। তখন বাড়ির মালিক বলে, ওকে তোমাকে আর আমাকে নিয়ে কিছু বলেছে? তখন দেওয়ান বলে, না মালিক, আপনাকে নিয়ে কিছু বলেনি। তখন বাড়ির মালিক বলে, তোমার এই চেহারা আমার বাড়িতে থাকা অনেক আগের এক ব্যক্তির সাথে মিলে। সে অনেক ভালো ছিল, কিন্তু তার জন্য আমার অনেক কষ্ট হয়। তখন দেওয়ান বলে, এখন সে কোথায়? তখন বাড়ির মালিক বলে, আমার বাড়ির কাজের লোক তাকে কি যেন বলেছিল। তারপর সে পাগলের মতো করা শুরু করে। সে আমার কোনো কথা আর শুনতে চাইত না। আমি তার এ ব্যবহার আর সহ্য করতে পারছিলাম না, তাই আমি তাকে চিরতরে শান্ত করে দিয়েছি। এখন সে ঘরের দক্ষিণ দিকে মাটিতে শান্তভাবে শুয়ে আছে। তখন সেখানে বাড়ির কাজের লোকটি আসে। তখন বাড়ির মালিক কাজের লোকটিকে বলে, আরে তুমি এসে গেছ, খাবারের কি হলো? তখন বাড়ির কাজের লোক বললে, খাবার শেষ হয়ে গেছে, 4 বার তো খাবার দিয়েছি। তখন বাড়ির মালিক বলে, অতিথির সামনে তুই আমার অপমান করছিস, শয়তান, খাবার নিয়ে আয়। তখন বাড়ির কাজের লোক বললে, খাবার শেষ হয়ে গিয়েছে, রান্নাঘরে আর কোনো খাবার নেই। তারপর বাড়ির মালিক রেগে যায় আর বলে, অতিরিক্ত সাহস মৃত্যুর কারণ হয়, তোর কি মৃত্যুর ভয় নেই? তখন বাড়ির কাজের লোক বললে, না, আমার ভয় নেই,
এসব দেওয়ান বসে বসে দেখছিল। তখন বাড়ির মালিক বলে, এত বড় সাহস! চোখ নিচে রাখ শয়তান! বাড়ির কাজের লোকটি তখন বাড়ির মালিকের দিকে বড় বড় চোখ রাঙিয়ে তাকিয়েছিল। বাড়ির মালিক আবার বলে, বলেছি না চোখ নিচে করো। তখন আস্তে আস্তে সেই কক্ষটি কাঁপতে থাকে, যেন ভূমিকম্প হচ্ছে। তারপর সেই কক্ষের আগুনের প্রদীপ নিভে যায়। তারপর বাড়ির মালিকের একটি হাত নড়তে থাকে। তারপর সেই হাতটি উপরে উঠায়। তখন বাড়ির কাজের লোকের গলা সেই হাতের মধ্যে গিয়ে আটকে যায়, যা দেখে দেওয়ান ভয় পায়। বাড়ির মালিক তখন হাসতে থাকে। সেই বাড়ির কাজের লোকটি তার গলা কোনোভাবেই সেই হাত থেকে ছাড়াতে পারছিল না। এমনভাবে ধরেছিল যে বাড়ির কাজের লোক ঠিকমতো নিঃশ্বাসও করতে পারছিল না। তারপর বাড়ির মালিক তার হাত আস্তে আস্তে আরও উপরে উঠায়। এর ফলে বাড়ির কাজের লোকও জমিন থেকে আরও উপরে উঠতে থাকে। তখন দেওয়ান বলে, ওনাকে ছেড়ে দেন, উনি মরে যাবে। তখন বাড়ির মালিক বলে, চুপ থাকো, এখানে কথা বলো না। বাড়ির মালিক দেওয়ানের কোনো কথা শুনছিল না। সেই বাড়ির কাজের লোকটিকে সেভাবেই ধরে রেখেছিল। তারপর বাড়ির কাজের লোকটিকে বাড়ির মালিক ছুঁড়ে দূরে ফেলে দেয়। তারপর বাড়ির মালিক দেওয়ানকে বলে, দাঁড়িয়ে কি দেখছ? ভজন গাওয়া শুরু করো। তারপর অনেক সময় পার হয়ে যায়। তারপর বাড়ির কাজে লোককে দেখানো হয় যে বাড়ির কুয়োর সামনে গিয়ে পানি পান করছিল। তখন সেখানে দেওয়ান আসে এবং বলে, উনি কে? উনি আমার মা সম্পর্কে কিভাবে জানল? তখন বাড়ির কাজের লোক সেই কুয়ো থেকে একটু দূরে আরেকটি কক্ষে একটি মশালে আগুন জ্বলছিল, সেখানে গিয়ে বসে। তখন সেখানে দেওয়ান যায় এবং বলে, কুমন পট্রি কে? সে কোথা থেকে এসেছে? এখানে দেওয়ান যার নাম নিয়েছে সেটা মূলত এই বাড়ির মালিকের নাম ছিল। তখন বাড়ির কাজের লোক বলে, তোমাকে আমি আগে যা বলেছিলাম তাই সত্য, তাহলে শোনো। তুমি যা শুনতে চাও। এখন থেকে অনেক বছর আগে জোরালাম পট্রি নামের এক ব্যক্তি অনেক বছরের ধ্যান করার ফলে হিন্দুদের এক দেবী পুরস্কার হিসেবে একটি বাক্স দেয়। সেই বাক্সর ভিতরে একটি দানব ছিল। হিন্দুদের দেবী এই দানবটিকে জোরালামের খেদমত করার জন্য দিয়েছিল। কিন্তু জোরালাম পট্রি সেই দানবের উপর অত্যাচার করে। সেই দানবটার নাম ছিল চাতন। চাতন অত্যাচার সহ্য করতে না পেরে একদিন জোরালাম পট্রি শুয়েছিল। তখন তার কাছে চাতন আসে এবং তাকে বলে, তুমি আমার মুখের দিকে তাকাও, তাহলে তুমি জাহান্নাম দেখতে পাবে। সে ওই চাতনের মুখের দিকে তাকায়। তখন চাতন জোরালাম পোল্ট্রির আত্মা খেয়ে ফেলে। তারপর জোরালাম পোল্ট্রি সেখানেই মারা যায়। তারপর চাতন সেখান থেকে মুক্তি পাওয়ার পর সেই বাড়ির সবাইকে মেরে ফেলে। তারপর সে সেই বাড়িতে মালিকের মতো বসবাস করতে থাকে। অনেক অনেক শক্তিশালী ব্যক্তিরা এই চাতনকে মারতে এসেছিল, কিন্তু কেউ মারতে পারেনি। সর্বশেষে এই বাড়ির একমাত্র বংশের পুরুষ কুমন পট্রি সেই চাতনকে মারতে আসে। তখন দেওয়ান বলে, হ্যাঁ, আমি এ বাড়ির একটি কক্ষে এরকম একটি দানবের আওয়াজ শুনতে পেয়েছিলাম। তখন বাড়ির কাজের লোক বলে, তুমি যদি এভাবেই রাতে ঘোরাফেরা করো তাহলে তোমার জন্য আমার দক্ষিণের কবরস্থানে একটি কবর খুঁড়তে হবে। তারপর বাড়ির মালিককে দেখানো হয় সে একটি কক্ষে বসেছিল এবং তার শরীরে কি যেন মাখছিল। তখন সেই বাড়ির পাশের জঙ্গল থেকে সেই কোরা পুরুষটির সাথে থাকা নারীটি আসছিল, যা দেওয়ান ঘরের এক কোণে লুকিয়ে লুকিয়ে দেখছিল। সেই নারীটি মূলতই বাড়ির মালিকের কাছে আসে। দেওয়ানও সেই নারীর পিছু পিছু সেই বাড়ির মালিকের কাছে যায়। দেওয়ান সেই বাড়ির মালিক এবং নারীকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারপর সেই নারীটি দেওয়ানের দিকে তাকায়, যা দেখে দেওয়ান একটু ভয় পায়। তারপর দেওয়ান সেখান থেকে চলে যায়। নিজের কক্ষে এসে দরজা বন্ধ করে দেয়। তারপর সে তার কক্ষে ঘুমায়। এভাবে অনেক সময় পার হয়ে যায়। তারপর দেওয়ানের চোখ খোলে। তখন ছিল দিনের বেলা। তারপর দেওয়ান লুকিয়ে লুকিয়ে বাড়ির মালিককে দেখছিল।
বাড়ির মালিক তখন বড় দরজার সামনে দাঁড়িয়েছিল। তারপর দেওয়ান সেখান থেকে চলে যায়। তারপর বাড়ির কাজের লোককে দেখানো হয়, যে বাড়ির একপাশে লাকড়ি কাটছিল। তখন সেখানে দেওয়ানা আসে আর বাড়ির কাজের লোককে বলে, আমি চলে যাচ্ছি, আপনারও এখান থেকে চলে যাওয়া উচিত। আমার সাথে চলুন, এখান থেকে পালিয়ে যাই, এই স্থানটি অনেক বিপজ্জনক। তখন বাড়ির কাজের লোক বলে, তুমি আমাকে আমার কাজ করতে দাও, তুমি এখান থেকে চলে যাও। তখন দেওয়ান তাকে বলে, তুমি ও আমি যদি এখানে থাকি তাহলে মারা যাব, এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যেতে হবে। তারপর বাড়ির কাজের লোকটি দেওয়ানকে ধাক্কা মারে আর বলে, চলে যাও এখান থেকে। তখন দেওয়ান তাকে বলে, আপনি পাগল, আপনি এখানেই মরবেন। তা বলে দেওয়ান সেখান থেকে চলে যায়। সেখান থেকে দেওয়ান তার কক্ষে যায়। তার যা যা জিনিসপত্র ছিল সব গুছানো শুরু করে। তখন সে কক্ষে বাড়ির মালিক আসে এবং দেওয়ানকে বলে, কোথায় যাচ্ছ? তখন দেওয়ান বলে, আমার মায়ের জন্য আমাকে ছেড়ে দিন, আমাকে যেতেই হবে। যা শুনে বাড়ির মালিক একটু হাসে এবং বলে, তুমি যেতে পারো, তোমাকে আটকে রেখেছে কে? কিন্তু এত বৃষ্টির মধ্যে কিভাবে যাবে? যা শুনে দেওয়ান একটু অবাক হয়, কারণ সে তখন বাইরে কোনো বৃষ্টি দেখেনি। তারপর বাইরের আকাশ দেখানো হয়, যা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। কালো মেঘ জড়ো হচ্ছিল, চারদিকে বাতাস বইছিল। ঠিক তখন আকাশ থেকে ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা পড়তে থাকে। তারপর বাড়ির মালিক দেওয়ানের পক্ষ থেকে চলে যায়। তারপর দেওয়ান তার কক্ষ থেকে বাহিরে তাকায়। তখন সে দেখে বৃষ্টি ধীরে ধীরে পড়া শুরু হচ্ছিল। তারপর দেওয়ান বাড়ির বড় দরজার সামনে আসে এবং দেখে বৃষ্টি খুব জোরে জোরে পড়া শুরু হচ্ছিল। তারপর অনেক সময় পেরিয়ে যায়, বৃষ্টি থামছিলই না, আরও জোরে জোরে পড়ছিল, যা দেওয়ান বসে বসে দেখছিল। এভাবে অনেক সময় পেরিয়ে যায়। তারপর আবার দেওয়ানকে দেখানো হয়, তাকে খাবার দেওয়া হয়েছিল মাটির থালায়। তখন সেখানে বাড়ির মালিকও ছিল। তখন বাড়ির মালিক বলছিল, এই বৃষ্টি মনে হয় আর থামবে না, এই জঙ্গলে অনেক বৃষ্টি হয়। 1 সপ্তাহ, 2 বছর, 3 বছর, বৃষ্টি কবে যে থামবে কেউ জানে না। তোমাকে যে একটা কবিরাজের কথা বলেছিলাম, যে তোমার থাকার আগে অনেক দিন আগে এই বাড়িতে থাকত, সে বৃষ্টির কারণে বাড়ি ফিরে যেতে পারেনি। সেই সময় অনেক বৃষ্টি হয়েছিল, সেই কারণে সে অনেক রেগে গিয়েছিল। সে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। তখন দেওয়ান বলে, তাই আপনি ওনাকে মেরে ফেলেছেন? তখন বাড়ির মালিক বলে, না, আমি ওকে মারতাম না। ও যদি নিজের কাজ ঠিকমতো করত, যেমন তুমি একজন শিল্পী, তুমি আমার জন্য ভজন বলো, যে যেই কাজ পারে তাকে সেই কাজ সঠিক মতো করা উচিত, তা না হলে সে পৃথিবীর জন্য বোঝা। তখন দেওয়ান বলে, আমার যে করেই হোক এখান থেকে চলে যেতেই হবে, বৃষ্টি থামলেই চলে যাব। তখন বাড়ির মালিক বলে, ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, কিন্তু এখন মনে হচ্ছে তুমি অনেক বোকা। তখন দেওয়ান বলে, ক্ষমা করবেন, ভয়ের কারণে মুখ থেকে ভুল কথা বেরিয়ে গেছে। তারপর দেওয়ান বলে, আমি ভজন গাইব। তখন বাড়ির মালিক বলে, থাক, ভজন গাওয়া লাগবে না, তোমার কথা আমার একদম ভালো লাগে না। তারপর আবার দেওয়ানকে দেখানো হয়, তার নিজ কক্ষে শুয়ে আছে। অন্যদিকে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। তখন দেওয়ানের কক্ষে বাড়ির কাজের লোক আসে। তারপর বাড়ির কাজের লোকটি দেওয়ানকে নিয়ে অন্য একটি কক্ষে যায়। সেই কক্ষে নিয়ে গিয়ে বাড়ির কাজের লোকটি দেওয়ানকে প্রাচীন একটি হাঁড়ি থেকে নেশা জাতীয় মদ খাওয়ায়। তারপর সেখানে দুজন গল্প করে। দেওয়ান তার সাথে থাকা কাজের লোকটিকে বলছিল, দেওয়ান কোথা থেকে এসেছে, তার পরিবারের লোকজন কত ছিল, সে ছোটবেলায় কি কি করেছে, তার মা কি করে, তার মার কাছে যাওয়া কত জরুরি, এসব বলছিল।
তারপর দেওয়ান বলে বাড়ির কাজের লোককে, আপনার পরিবার কোথায়? তখন বাড়ির কাজের লোক বলে, নেই, আমার পরিবারে কেউ নেই। তারপরে অনেক সময় পার হয়ে যায়। দেওয়ানকে কক্ষে শুয়ে থাকতে দেখানো হয়। তারপর তার চোখ খোলে। তারপর দেওয়ান তার কক্ষ থেকে দরজার বাইরে তাকিয়েছিল। তারপর একটি লম্বা শিকল দেখানো হয়, যা তার পক্ষ থেকে সামনে আরেকটি কক্ষ পর্যন্ত বিস্তৃত ছিল। সেই কক্ষের ভেতরে কি যেন একটা নোট ছিল, যা দেখতে অনেক ভয়ানক ছিল। যা দেখে দেওয়ান ভয় পাওয়া শুরু করে। সেই ভয়ানক জিনিসটা যেন ধীরে ধীরে দেওয়ানের কাছে আসছিল। ঠিক সেরকম মনে হচ্ছিল। দেওয়ান তখন মূলত স্বপ্ন দেখছিল। দেওয়ান সেই স্বপ্ন দেখে ভয়ে তার ঘুম ভেঙে যায়। তারপর দেওয়ান তার পক্ষ থেকে বের হয়, রান্নাঘরে চলে যায়। তখন সেখানে কেউ ছিল না। তখনও বাইরে বৃষ্টি পড়ছিল, যা দেওয়ান রান্নাঘর থেকে বাইরে এসে দেখে। তারপর দেওয়ান সেই বৃষ্টির মধ্যে সে বাহিরে যায়। তারপর বাড়ির কাজের লোককে দেখানো হয়, যে বাহিরে বৃষ্টির মধ্যে একটি কবর খুঁড়ছিল। তখন দেওয়ান সেই বাড়ির কাজের লোকের কাছে আসে এবং বলে, তুমি কবর খুঁড়ছ কেন? তারপর সেই বাড়ির কাজের লোকটি মাটি খোঁড়া বন্ধ করে দেওয়ানের দিকে তাকায়। তারপর একটি বাড়ির কক্ষ দেখানো হয়, যেখানে সেই বাড়ির মালিক ছিল। সে তার কক্ষ থেকে বাহিরে বৃষ্টি দেখছিল। দেওয়ান সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে মনে করেছিল সেই কবর মনে হয় দেওয়ানের জন্যই খুঁড়া হয়েছে। তাই সে যত দ্রুত সম্ভব সেই বাড়ি থেকে পালিয়ে জঙ্গলে চলে যাচ্ছিল। দেওয়ান যখন বাড়ির বড় দরজার সামনে আসে, তখন হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সেই ব্যথা দেওয়ান সহ্য করতে পারছিল না। সে ধীরে ধীরে মাটিতে গুটিয়ে পড়ে। তারপরও সে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখন তার মুখ দিয়ে রক্ত বের হয়, নাক দিয়ে রক্ত বের হয়। সে কোনোভাবেই যেন সে বাড়ি থেকে বের হতে পারছিল না। এরপর দেওয়ান হার মানে। সে যখন এ বাড়ি থেকে আর বের হতে পারে না, তখন সে সেই বাড়ি আবার ফিরে যায়। তার অবস্থা তখন খুবই খারাপ ছিল। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। তবুও সে যেভাবেই হোক সে ওই বাড়ি পৌঁছায়। দেওয়ান যখন বাড়ির সেই বড় দরজার কাছে পৌঁছায়, তখন সেখানে বাড়ির মালিক দাঁড়িয়েছিল। তখন বাড়ির মালিক বলে, অনুমতি ছাড়া যাওয়া এক ধরনের খারাপ কাজ। কোথায় গেল নিয়মকানুন তোমার? যদি তুমি আমাকে বলে যেতে, তাহলে তোমার মুখ থেকে আর রক্ত বের হতো না। তখন দেওয়ান বলে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। দয়া করে আমাকে যেতে দিন, আমাকে যাওয়ার অনুমতি দেন। তখন বাড়ির মালিক হাসে এবং বলে, তোমাকে যেতে দেওয়া হবে না। তারপর অনেক সময় পার হয়ে যায়। তারপর দিনের বেলা দেখানো হয়। তখন আকাশে বৃষ্টি ছিল না। দেওয়ানকে তখন তার মায়ের কোলে শুয়ে থাকতে দেখানো হয়। তখন দেওয়ান মূলত স্বপ্ন দেখছিল। তখন বাড়ির কাজের লোক দেওয়ানকে শুয়ে থাকতে দেখে তার গায়ে পানি ঢালে। তখন দেওয়ানের ঘুম ভাঙে। তারপর বাড়ির কাজের লোক দেওয়ানকে পানি পান করায়। তখন দেওয়ান বলে, আমি এই বাড়ি থেকে বের হতে পারিনি। তখন বাড়ির কাজের লোক বলে, শুধু তুমি নাও, এখানে একবার যে আসে সে আর ফিরে যেতে পারে না। এ বাড়ি থেকে অনেক মানুষ পালানোর চেষ্টা করেছে, কিন্তু পালাতে পারেনি। তারপর দেওয়ান বলে, আমি কিছু বুঝলাম না। তারপর বাড়ির কাজের লোক দেওয়ানকে একটি জিনিস দেয় এবং সেটাকে খেতে বলে। সেই জিনিসটা মূলত একটা ওষুধ ছিল। তারপর বাড়ির কাজের লোক বলে, তোমার কি মনে আছে তুমি কখন এই বাড়িতে এসেছিলে? তখন দেওয়ান বলে, হ্যাঁ, আমি 2-1 দিন আগে এখানে এসেছি। তখন বাড়ির কাজে লোক বলে, 2-1 দিন নাকি? 2-1 মাস? তুমি কি সব ভুলে গেছ? তোমার কি নিজের নাম মনে আছে? তখন দেওয়ান তার নাম মনে করতে পারছিল না। তখন বাড়ির কাজের লোক বলে, তোমার মার নাম কি? তোমার মনে আছে? তখন দেওয়ান বলে, আমার কিছুই যেন মনে পড়ছে না। আমি কিছু বুঝতে পারছি না। আমার কি হয়েছে? তখন বাড়ির কাজের লোক বলে,
আমি তোমাকে মুখ দিয়ে বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে দেখাতে পারবো। তোমার কি হয়েছে? তখন দেওয়ানকে নিয়ে বাড়ির কাজের লোক অন্য আরেকটি কক্ষে যায়। সেই কক্ষটিতে দেওয়ান একবার গিয়েছিল। এটি সেই কক্ষ যেখানে দেওয়ান একবার গিয়েছিল, যেখানে দেওয়ান দুটি শিকল দেখতে পেয়েছিল এবং আজব আওয়াজ শুনতে পেয়েছিল। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। তখন বাড়ির মালিক বাহিরে বসে বৃষ্টি দেখছিল এবং পান খাচ্ছিল। অন্যদিকে আবার দেওয়ানকে দেখানো হয় যে বাড়ির কাজের লোকের সাথে সেই কক্ষে প্রবেশ করে। তারপর সেই কক্ষে একটি সাদা কাপড়ে ঢাকা লাশ দেখানো হয়, যা দেখে দেওয়ান একটু অবাক হয়। তখন বাড়ির কাজে লোক বলে, আমাদের মতো এই পুরুষটিও এই বিপদে পড়েছিল। তুমি যার লাশটি দেখছ সেটি এই বাড়ির মালিকের লাশ। এই বাড়ির মালিকের নাম কুমন পট্রি, যে চেতনকে মারতে এসেছিল। দেওয়ান এ কথা শুনে অবাক হয়ে যায়। তারপর দেওয়ান সেই লাশটার কাছে যায়। সেই লাশটার মাথা থেকে সাদা কাপড় সরায়। তখন সে বাড়ির মালিকের চেহারা দেখতে পায়, যা দেখে দেওয়ান আরও বেশি ভয় পাওয়া শুরু করে। তখন দেওয়ান বলে, যদি কুমন পট্রি লাশ এখানে থাকে, বাহিরে যে বাড়ির মালিক আছে, তাহলে সে কে? তখন বাড়ির কাজের লোক বলে, বাহিরে তুমি যাকে দেখেছ সে হল চাতন। সে বাড়ির মালিকের রূপ ধরে আছে। বছরের পর বছর সে এভাবে রূপ ধরে আছে। সে এমনভাবে রূপ পরিবর্তন করেছে যা সহজে বোঝা খুব কঠিন, কিন্তু ভালো করে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে। সে কোনো মানুষের মধ্যে পড়ে না। সে হল এক বড় শয়তান। তার মধ্যে কোনো মায়া মমতা কাজ করে না। সে একটি বড় দানব। সে তার কাছে থাকা সবাইকে নিজের দাস বানাতে চায়, তার কালো জাদু দিয়ে। তার আশপাশে থাকা সবাইকে নিয়ন্ত্রণ করে। এসব কথা বাড়ির কাজের লোক আর দেওয়ান লুকিয়ে লুকিয়ে বাড়ির মালিক রূপে চাতনকে দেখছিল আর বলছিল। তারপর বাড়ির কাজের লোক বলে, এই চাতন তার মায়াবী জাদু দিয়ে এই বাড়ির আশপাশে একটি আলাদা ঘেরা তৈরি করেছে। এর ভেতর যে একবার আসে, সে আর কোনোভাবে বের হতে পারে না। তারপর বাড়ির কাজের লোক আর দেওয়ানকে দক্ষিণের কবরস্থানে দেখানো হয়, যেখানে বাড়ির কাজের লোক একটি কবর আগে থেকেই খুলে রেখেছিল। সেখানে আসল বাড়ির মালিকের মৃত লাশ কবর দেয়। তখন বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। তারপরে এভাবে অনেক সময় পেরিয়ে যায়। তারপর আবার দেওয়ানকে দেখানো হয় সে বাড়ির ভেতরের পুকুরের সামনে বসেছিল। তখন সেখানে বাড়ির কাজের লোক গোসল করছিল। তারপর সেই দুজন পুকুরের সামনে বসে। তখন দেওয়ান বলে, আমরা কি করেছি? আমাদের সাথে কেন এমন হচ্ছে? তখন বাড়ির কাজের লোক বলে, সবসময় শক্তিশালী মানুষরা দুর্বল মানুষের ক্ষতি করে, তাদের সাথে অত্যাচার করে। এখানে কপালের কোনো দোষ নেই। আমরা নিজেরাই এখানে এসেছি, এসে এখানে আটকে গেছি। এ বাড়ি থেকে বের হওয়ার মাত্র একটি উপায় আছে। এ বাড়ির ভেতরে একটি গোপন কক্ষ আছে, যেখানে একটি প্রদীপ আছে। সেই প্রদীপে আগুন জ্বালানো আছে। সেটাকে কোনো না কোনোভাবে নিভাতে হবে। তখন দেওয়ান বলে, সে কক্ষটা কোথায়? তারপর বাড়ির কাজের লোককে একটি কক্ষে দেখানো হয়, যেখানে সে আগুনের মশাল হাতে নিয়ে আশেপাশে কি যেন খুঁজছে। সে কক্ষটিতে ধান রাখা ছিল। বাড়ির কাজের লোক সেখানে একটা গোপন দরজা খুঁজে পায়। সে তার ভেতর প্রবেশ করে। সেখানে সে আরও একটি দরজা খুঁজে পায়, যার ভেতরে একটি কক্ষ আছে। সেই দরজাটায় একটি তালা ছিল, যার চাবি বাড়ির কাজের লোকের কাছে ছিল না। তাই সে ভেতরে প্রবেশ করতে পারেনি। কিন্তু সেই দরজার ছিদ্র দিয়ে সে সেই প্রদীপ দেখতে পেয়েছে। এখানে মূলত বাড়ির কাজের লোক কিভাবে সেই প্রদীপ খুঁজে পেয়েছিল, সেই ঘটনা দেখানো হয়েছে। তারপর বাড়ির কাজের লোক দেওয়ানকে বললে, আমি যখন প্রদীপ খুঁজে পেয়েছিলাম, তখন আমি আরেকটি বিষয় সম্পর্কে জানি। সেই প্রদীপ কক্ষের উপরে আরেকটি কক্ষ ছিল,
সেই কক্ষে চাতন, যে বাড়ির মালিক রূপ ধরেছে, সে সেই প্রদীপের পাহারা দিচ্ছিল। তারপর দেওয়ান বলে, সেই দরজার চাবি কোথায় পাব? তখন বাড়ির কাজের লোক বলে, আমি এই বাড়িতে সকল স্থানে সেই চাবির খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। তখন দেওয়ান বলে, এই বাড়িতে যখন এই দরজা আছে, তখন সেই চাবিও এখানেই আছে। তারপর দেওয়ানকে লুডো খেলার মতো জো খেলাটি খেলতে দেখানো হয়। তখন সেখানে কেউ ছিল না। সেই দো খেলার আওয়াজ অন্য কক্ষে বসে থাকা বাড়ির মালিকের কানে যায়। তখন বাড়ির মালিক শুয়েছিল। সেই শব্দের কারণে তার ঘুম ভেঙে যায়। তারপর আবার দেওয়ানকে দেখানো হয়, সে জো খেলাটি খেলছিল। তখন বৃষ্টি হচ্ছিল বাইরে। তখন বাড়ির মালিক দেওয়ানের কাছে আসে। তখন দেওয়ান বাড়ির মালিকের সাথে জো খেলতে চায়। তখন বাড়ির মালিক দেওয়ানের সাথে জো খেলতে রাজি হয় না। তখন দেওয়ান বলে, আপনি জিতলে, আপনি যা চাবেন তাই দিব। তখন বাড়ির মালিক বলে, তোমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই? তখন দেওয়ান বলে, হ্যাঁ আছে, চাবির গুচ্ছ। যা শুনে বাড়ির মালিক অবাক হয়। আর কি যেন একটা খুঁজতে থাকে তার পেটের কাছে। তারপর বাড়ির মালিক বলে, কোনো চাবির গুচ্ছ? তখন দেওয়ান বলে, আমার ভাগ্যের চাবি, যা আপনার কাছে আছে। তারপর বাড়ির মালিক বলে, তুমি কিভাবে জানো? তারপর দেওয়ান বলে, আমার ভাগ্যের চাবি আপনার কাছে, তাই আমি যদি জিতে যাই, তাহলে আমার ভাগ্যের চাবি আমি আপনার কাছ থেকে ফেরত নিতে পারব, এখান থেকে চলে যেতে পারব। তখন বাড়ির মালিক বলে, তুমি ঠিক বলেছ, কিন্তু এতে আমার কোনো লাভ নেই। তখন দেওয়ান বলে, আপনি দয়া করে আমাকে একবার সুযোগ দিন। তারপর বাড়ির মালিক রাজি হয় না, সেখান থেকে চলে যায়। তারপর দেওয়ানকে আরেকটি কক্ষে দেখানো হয়। সে জানালার দিকে তাকিয়েছিল। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। তারপর আবার দেওয়ানকে বাড়ির কাজের লোকের সাথে দেখানো হয়। তারা দুইজন কোথায় যেন যাচ্ছিল। তারা দুজন মূলত চাতর নামক শয়তানকে কিভাবে হারাবে সেই বুদ্ধি করছিল। তখন বাড়ির কাজের লোক বলে, আমরা পুরোপুরি চেষ্টা করব, যদি কোনো রকম ভুল হয়, তাহলে আমরা আর এ বাড়ি থেকে বের হতে পারব না। তারপর বাড়ির কাজের লোক বাড়ির রান্নাঘরে রান্না করতে যায়। তখন বাইরে বৃষ্টি পড়ছিল। তারপর বাড়ির কাজের লোককে আবার দেখানো হয়, সে জঙ্গলে কি যেন খুঁজছিল। সে জঙ্গলে একটি ফাঁদ পেতেছিল। সেই ফাঁদে একটি ইঁদুর ধরা পড়েছিল। তারপর বাড়ির কাজের লোক সেই ইঁদুরটি নিয়ে রান্নাঘরে যায়, আবার রান্না শুরু করে। তখন বাড়ির কাজের লোকের পেছনে বাড়ির মালিককে দেখানো হয়, যা দেখে বাড়ির কাজের লোক একটু ভয় পায়। তারপর বাড়ির মালিক বাড়ির কাজের লোকের গলা শক্ত করে ধরে। তারপর বাড়ির মালিক বলে, আমার প্রাচীন মদ দেওয়ানকে খাওয়ানোর অনুমতি তোমাকে কে দিয়েছে? তারপর বাড়ির কাজের লোক বাড়ির মালিকের কাছে ক্ষমা চায়। বাড়ির কাজে লোক বলে, আমাকে ছেড়ে দিন। বাড়ির মালিক তারপর বাড়ির কাজের লোকের গলা ছেড়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা দেখানো হয়। তারপর দেওয়ানকে দেখানো হয়, সে ভজন গাচ্ছিল। বাড়ির মালিক বসে বসে সেই ভজন শুনছিল। অন্যদিকে বাড়ির কাজের লোককে দেখানো হয়, সে তখন খাবার খাচ্ছিল। তারপর একটি প্রদীপ দেখানো হয়। পরে যা বৃষ্টির পানির কারণে ধীরে ধীরে নিভে যায়। তারপর ভজন গাওয়া শেষ হয় দেওয়ানের। তারপর দেওয়ান বলে, আমি ভালো করেই জানি আপনি এখানে আমাকে ভজন গাওয়ার জন্য রাখেননি। সৃষ্টিকর্তার প্রতি আমার বিশ্বাস ভাঙার জন্য আপনি আমাকে এখানে রেখেছেন। তারপর বাড়ির মালিক বলে, মানুষ মৃত্যুবরণ করার পরে তার আর কোনো কষ্ট থাকে না। যা শুনে দেওয়ান অবাক হয়। তারপর দেওয়ান বলে, আমি আপনার আসল চেহারা দেখতে চাই। তখন বাড়ির মালিক হাসে এবং বলে, এখনো তার সময় আসেনি। সবকিছু আগে থেকেই নির্ধারণ করা আছিল, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। তারপর বাড়ির মালিক দেওয়ানকে
তার জন্য আর একটু মদ আনতে বলে। তারপর দেওয়ান সেই মদ খুঁজতে খুঁজতে অন্য কক্ষে যায়। তখন সে কক্ষে কেউ ছিল না। তারপর দেওয়ান মদ খুঁজতে না পেরে সেখানেই বসে পড়ে এবং মনে মনে অনেক চিন্তা করতে থাকে। তখন বাইরে বৃষ্টি পড়ছিল। তারপর ধীরে ধীরে বৃষ্টি থেমে যায়। তখন দেওয়ান সেই কক্ষে বসেছিল। তারপর দেওয়ান সেখানে একটি ছুরি খুঁজে পায়। তারপর দেওয়ান আবার বাড়ির মালিকের কাছে আসে। তখন বাড়ির মালিক ঘুমাচ্ছিল। তারপর দেওয়ান ধীরে ধীরে বাড়ির মালিকের একদম কাছে চলে আসে। তারপর দেওয়ান চাবি খোঁজার জন্য বাড়ির মালিকের শরীরে তল্লাশি শুরু করে। সে চাবি খুঁজছিল সেই দরজা খোলার জন্য। তখন দেওয়ান হঠাৎ করে লক্ষ্য করে বাড়ির মালিক চোখ খুলে তাকিয়েছিল, যা দেখে দেওয়ান অনেক ভয় পায়। তারপর বাড়ির মালিক চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং দেওয়ান এর একদম কাছে চলে যায়। দেওয়ান তখন বাড়ির মালিককে দেখে সেখান থেকে পালাবার চেষ্টা করছিল। তখন বাড়ির মালিক বলে, তোমার শেষ দিন চলে এসেছে। তখন দেওয়ান তার সেই ছুরি বের করে। সেই ছুরি দিয়ে বাড়ির মালিকের উপর আক্রমণ করে। তখন বাড়ির মালিক তার এক হাত দিয়ে সেই ছুরি ধরে আর আরেকটি হাত দিয়ে দেওয়ানের গলা শক্ত করে ধরে। তারপর বাড়ির মালিক হাসতে থাকে। তখন দেওয়ানের খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তার গলা দিয়ে সে নিঃশ্বাস নিতে পারছিল না। তার ফলে সে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। তখন বাড়ির মালিক দেওয়ানকে চোখ খুলতে বলে। তখন বাড়ির মালিক রূপে চাতন মূলত দেওয়ানের আত্মাকে খেয়ে ফেলতে চেয়েছিল। তখন বাড়ির মালিক রূপে চাতনের মুখে অনেক আলো দেখা যাচ্ছিল। তখন হঠাৎ একটি আওয়াজ আসে, যা শুনে বাড়ির মালিক দেওয়ানকে ছেড়ে দেয়। তারপর বাড়ির মালিক রূপে চাতন কি যেন খুঁজতে থাকে। তখন বাড়ির মালিক রূপে চাতন এর একটা ঘটনা মনে পড়ে, যখন সে বাড়ির কাজের লোকের গলা শক্ত করে ধরেছিল। তখন বাড়ির কাজের লোক বাড়ির মালিকের কাছ থেকে একটি চাবি চুরি করে। তখন বাড়ির মালিক মূলত সেই চাবিটি খুঁজছিল। অন্যদিকে বাড়ির কাজের লোককে দেখানো হয় সে সেই চাবি দিয়ে সেই গোপন কক্ষ খুলে সেই প্রদীপের কাছে পৌঁছে গেছে। তারপর বাড়ির কাজের লোক সেই প্রদীপকে নিভিয়ে ফেলে। তখন বাড়ির মালিক রূপে চাতন চিৎকার করে ওঠে। তারপর সারা বাড়ি অন্ধকার হয়ে যায়। তারপর দেওয়ানকে দেখানো হয় সে কোথায় যেন যাচ্ছিল। দেওয়ান সেই অন্ধকারে কিছুই দেখতে পারছিল না। তখন আবার বৃষ্টি পড়ছিল। তখন দেওয়ান আরেকটি কক্ষে প্রবেশ করে। সেই কক্ষটি দেখতে কোনো জাদুকরের কক্ষ মনে হচ্ছিল। জাদুমন্ত্র করার জন্য যা যা দরকার সব ওই কক্ষে ছিল। তখন সেখানে বাড়ির কাজের লোক আসে এবং বলে, এখানে তুমি যা যা দেখছ সবকিছু আমার, আমি জাদুমন্ত্র করি। তারপর দেওয়ান রেগে যায়, বাড়ির কাজের লোকের গলা শক্ত করে ধরে। তারপর দেওয়ান বলে, তুমি একটা কাপুরুষ, তুমি আমাকে মিথ্যা কথা বলেছ। তারপর বাড়ির কাজের লোক বলে, এখন এসব করার সময় নয়, ছাড়ো আমাকে। তখন একটি ভয়াবহ আওয়াজ আসে, যা শুনে দেওয়ান ও বাড়ির কাজে লোক ভয় পায়। তারপর বাড়ির কাজে লোক বলে, সময় খুব অল্প আমাদের হাতে, সূর্য উদয় হবার আগে ওই যে একটা বাক্স দেখছ, চাতনকে সেই বাক্সর ভেতরে আটকাতে হবে। এখন চাতন অনেক দুর্বল। তারপর বাড়ির কাজের লোক দেওয়ানকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল। তখন দেওয়ান বলে, আমরা কোথায় যাচ্ছি? বাড়ির কাজের লোক বলে, লুকিয়ে থাকা চাতনকে ধরতে। তারপর বাড়ির কাজের লোক এবং দেওয়ান মিলে হাতে মশাল নিয়ে সেই চাতনকে খুঁজতে থাকে। তখন ছিল রাতের বেলা। তারপর বাড়ির কাজে লোক দেওয়ানকে বলে, এটাই আমাদের শেষ সুযোগ, তাই যে করেই হোক চাতনকে ধরতে হবে। তুমি চাতনের কোনো কথাই বিশ্বাস করবে না, চেতন তোমাকে অনেক মিথ্যে কথা বলবে। তারপর বাড়ির কাজে লোক ও দেওয়ান সেই প্রদীপ কক্ষে পৌঁছায়। তারপর তারা চাতনকে খুঁজতে থাকে। তারপর বাড়ির কাজের লোক সেই কক্ষে একটি কোণায় সেই চাতনকে দেখতে পায়। তখন বাড়ির কাজের লোক বলে, লুকানো বন্ধ করো, বাইরে চলে আসো।
তখন বাড়ির মালিক রূপে চাতন তাদের কাছে আসে এবং বলে, আমাকে আদেশ দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? তখন বাড়ির কাজের লোক বলে, তোমাকে শেষ করে আমার প্রতিশোধ নিব। তখন বাড়ির মালিক রূপে চাতন বলে, তুই আমাকে শেষ করবি? এত বড় সাহস! তুই কে? তুই আমাকে খতম করবি? তখন বাড়ির কাজের লোক বলে, আমি কোমন পট্রির বংশধর, যে তোকে অনেক আগে মারতে এসেছিল। যা শুনে দেওয়ান অবাক হয়ে যায়। তখন বাড়ির মালিক রূপে চাতন বলে, আমার মনে আছে, আমি কুমন পোর্ট্রেট সকল বংশধরকে মেরে ফেলেছিলাম। তুই কোথা থেকে এসেছিস? তখন বাড়ির কাজে লোক বলে, তুই কখনো আমার সম্পর্কে জানতে পারতি না, কারণ আমার মা কোমন পট্রির দাসী ছিল। এই বাড়ি থেকে তোকে আমি মুক্তি দিতে এসেছি। তখন বাড়ির মালিক রূপে চাতন বলে, একটা দাসীর ছেলের এত সাহস! তারপর বাড়ির মালিক রূপে চাতন বাড়ির কাজের লোকের উপরে আক্রমণ শুরু করে। তখন দেওয়ান সেই চাতনের কাছে এসে দাঁড়ায়। তখন দেওয়ানের হাতে সেই ছুরি ছিল, তা দিয়ে দেওয়ান চাতনের হাতে আক্রমণ করে। সেই ছুরি চাতনের একটি হাতের ভেতর ঢুকে যায়। তারপর সেই হাত থেকে রক্ত বের হতে থাকে। চাতন তখনও তার সেই হাতে ব্যথা অনুভব করে না। সে আরও হাসতে থাকে। তারপর বাড়ির কাজের লোক তার হাতে থাকা আগুনের মশালে জাদু মন্ত্র দিয়ে ফু দিচ্ছিল। তখন চাতন ব্যথা পাচ্ছিল। তারপর দেওয়ান তার হাতে থাকা ছুরি দিয়ে বাড়ির মালিক রূপে চাতনের পেটে আঘাত করে। এর ফলে চাতনের পেট থেকে রক্ত বের হতে থাকে। তারপর বাড়ির মালিক রূপে চাতন দেওয়ানের গলা শক্ত করে ধরে। তারপর বাড়ির কাজের লোক আবার মশালে জাদু মন্ত্র করে। এতে চাতন আবার ব্যথা পেতে শুরু করে। তারপর সেই ধানের কক্ষ দেখানো হয়। তারপর রাতের বেলা দেখানো হয়। দেওয়ানকে তখন অজ্ঞান হয় পড়ে থাকতে দেখানো হয়। তারপর দেওয়ানের জ্ঞান ফেরে। তখন সেই কক্ষে দেওয়ান কাউকে দেখতে পাই না। তারপর দেওয়ান একটি আগুন জ্বালানো মশাল দেখতে পায়। দেওয়ান সেই মশাল তার হাতে নেয়। ঠিক তখন ভয়াবহ একটি আওয়াজ আসতে থাকে, যা শুনে দেওয়ান ভয় পায়। দেওয়ান তারপর সেই কক্ষে অন্ধকারে হাঁটতে থাকে। তখন সে একটি কঙ্কাল দেখতে পায়। অন্যদিকে বাড়ির কাজের লোককে দেখানো হয়। তখন তার কক্ষটি ঘুরতে থাকে, যার ফলে বাড়ির কাজের লোক অনেক ব্যথা পায়। অন্যদিকে আবার দেওয়ানকে দেখানো হয়। সেই অন্ধকারে দেওয়ান কোথায় যাবে বুঝতে পারছিল না। তারপরে সামনের রাস্তা বন্ধ দেখানো হয়। তারপর দেওয়ান যেই কক্ষে ছিল, সেই কক্ষের ছাদ ধীরে ধীরে নিচে নামতে থাকে, যা দেখে দেওয়ান সেখান থেকে পালাবার চেষ্টা করে। তারপর আবার দেয়ালের কারণে পথ বন্ধ দেখানো হয়, যার ফলে সে আর ওই কক্ষ থেকে বের হতে পারে না। তখন সেই কক্ষের ছাদ ধীরে ধীরে একদম নিচে নেমে যাচ্ছিল। চারদিকের দেওয়াল ধীরে ধীরে দেওয়ানের কাছে চলে আসছিল, যার ফলে দেওয়ান খুব ভয় পাচ্ছিল। অন্যদিকে আবার বাড়ির কাজের লোককে দেখানো হয়। সে একটি ছুরি খুঁজে পায়। অন্যদিকে আবার দেওয়ানকে দেখানো হয়। তার মশালের আগুন আস্তে আস্তে নিভে যাচ্ছিল। এর ফলে সে আরও ভয় পেতে থাকে। তারপর আবার বাড়ির কাজের লোককে দেখানো হয়। সে তার হাতে থাকা ছুরি দিয়ে সে তার অন্য হাত কেটে ফেলে, যার ফলে তার হাত থেকে রক্ত নিচে পড়তে থাকে। তারপর সে মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ করছিল। তারপর একটি দেওয়াল ভাঙতে দেখানো হয়। সেই দেওয়াল ভেঙে দেওয়ান বের হয়। তারপর বাড়ির কাজে লোককে দেখানো হয়। তার পেছনে বসেছিল সেই বাড়ির মালিক রূপে চাতন। তারপর বাড়ির মালিক রূপে চাতন বলে, আমি জানি বাবার স্নেহ থেকে বঞ্চিত সন্তান কোনোভাবে ভালো থাকতে পারে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। যা হারিয়ে গেছে তা আর ফিরে আসবে না। সব ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আসো নিজের বাবার কাছে। তখন সে কক্ষে দেওয়ান আসে। তখন বাড়ির কাজের লোক বলে, তোমার কি মনে হয় আমার বংশের মানুষের মতো তুমি আমাকেও ফাঁদে ফেলতে পারবে? আমি কি তোমার মায়া জাদু বুঝতে পারব না? আমি ভালো মতোই জানি
তুমি আমার পিতা হতে পারো না। তুমি হলে শয়তান চাতন। তারপর বাড়ির মালিক রূপে চাতন হাসতে থাকে। তারপর বাড়ির কাজের লোক দেওয়ানকে বলে, বাক্সটা খোলো। তারপর বাড়ির মালিক রূপে চাতন দেওয়ানকে বলে, এই বক্সটা যদি খোলো তাহলে তুমি মরে যাবে। আমাকে এই বক্সে বন্ধ করার পরে তোমাকে বাড়ির কাজের লোক মেরে ফেলবে। তারপর বাড়ির কাজের লোক দেওয়ানকে বলে, তুমি চাতনের কথা শুনো না, তুমি বক্সটা খোলো। তারপর বাড়ির মালিক রূপে চাতন বাড়ির কাজের লোকের উপর আক্রমণ করে। চাতন বাড়ির কাজের লোকের গলা শক্ত করে ধরে আর জোরে জোরে হাসতে থাকে। দেওয়ান দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তারপর দেওয়ার তার ছুরি দিয়ে বাড়ির মালিক রূপে চাতনের গলায় আঘাত করে। তারপরে চেতনের মুখ থেকে রক্ত বের হতে থাকে। সেই রক্ত গিয়ে বাড়ির কাজের লোকের মুখে পড়ে। তখন দেওয়ানের ছুরিটা চাতনের গলায় আটকে ছিল। সেই ছুরিটা চাতন তার গলা থেকে বের করে। তারপর বাড়ির কাজের লোক বাড়ির মালিক রূপে চাতনের একটি হাতের আংটি খুলে নিজের কাছে রাখে। তখন বাড়ির মালিক রূপে চাতন বাড়ির কাজের লোককে বলে, এই শক্তি তোমার গ্রহণ করার অধিকার নেই, এই শক্তি তোমাকে ধ্বংস করে দেবে। তারপর বাড়ির কাজের লোকের হাতে থাকা মশালের আগুন দিয়ে বাড়ির মালিক রূপে চাতনকে জ্বালিয়ে দেয়। তারপর চাতন আগুনে জ্বলতে থাকে। তখন দেওয়ান এসব দাঁড়িয়ে দেখছিল আর তা দেখে ভয় পাচ্ছিল। আগুন জ্বলা অবস্থায় চাতন সেখান থেকে পালিয়ে যায়। বেশি দূর যেতে পারে না। একটু দূরে গিয়ে মাটিতে শুয়ে পড়ে। তখন চাতনের দেহ আগুনে পুড়তে থাকে। পরে আগুন নিভে যায়। তখন চাতনের পুরো শরীর পুড়ে কালো হয়ে গিয়েছিল। তারপর সেই শরীর চিরে একটি ছোট দানবের হাত বের হয়। সেটি মূলত চাতনের হাত ছিল। তার নকল শরীর পোড়ার কারণে সেই পুরা শরীর থেকে চাতনের আসল রূপে বের হয়। তাকে দেখতে অনেক ভয়াবহ লাগছিল। পুরো শরীর কালো ছিল। তারপর বাড়ির কাজের লোক দেওয়ানকে নিয়ে সেই চাতনের কাছে যায়। তখন চাতন দূর এগিয়ে লুকিয়েছিল। বাড়ির কাজের লোক চাতনকে বাহিরে আসতে বলে। তারপর বাড়ির কাজের লোক বলে, এখন থেকে আমি তোমার মালিক। তারপর সে সেই আংটি বের করে। আঙ্গুলে পড়বে ঠিক সেই সময় দেওয়ান বাড়ির কাজের লোকের হাত ধরে। তখন বাড়ির কাজের লোক বলে, তুমি আমার হাত ছাড়ো। তখন দেওয়ান বাড়ির কাজের লোককে সেই আংটি পরতে মানা করে। তখন দেওয়ান বলে, যে এই শক্তি গ্রহণ করবে সে ধ্বংস হয়ে যাবে। যদি আপনি এই আংটি পরেন তাহলে আমার মতো সাধারণ মানুষ সবসময় এই শয়তানের অধীনে থাকবে। তখন বাড়ির কাজে লোক বলে, এই আংটির উপর আমার অধিকার আছে। তুমি যদি আমাকে আংটি পরতে না দাও তাহলে তোমাকে আমি মেরে ফেলব। তারপর বাড়ির কাজের লোক দেওয়ানকে ধাক্কা মারে। তারপর দেওয়ান বাড়ির কাজের লোকের সাথে মারামারি শুরু করে। দেওয়ান কিছুতেই বাড়ির কাজের লোককে সেই আংটি পরতে দিচ্ছিল না। তারপর বাড়ির কাজের লোকের হাত থেকে সেই আংটি নিচে পড়ে যায়। তারপর বাড়ির কাজের লোক রেগে গিয়ে দেওয়ানের গলা শক্ত করে ধরে। তারপর তাকে ধাক্কা মারে। তারপর আগুনের মশাল দিয়ে দেওয়ানের ওপর আক্রমণ করে। এসব চাতন দূরে বসে দেখছিল। তারপর দেওয়ান তার একটি হাত থেকে ছুরি বের করে। সেই ছুরি বাড়ির কাজের লোক তার এক হাত দিয়ে শক্ত করে ধরে। তখন দেওয়ান তার একটি হাত দিয়ে বাড়ির কাজের লোকের হাতে থাকা মশাল শক্ত করে ধরে। তারপর দেওয়ান তার হাতে থাকা ছুরি দিয়ে বাড়ির কাজের লোকের পায়ে আঘাত করে। সেই ছুরি দিয়ে আবার বাড়ির কাজের লোকের বুকে আঘাত করে। তখন চেতন সেই পড়ে থাকা আংটিটা দেখে। অন্যদিকে দেওয়ান তার ছুরি দিয়ে বাড়ির কাজের লোকের পায়ে আঘাত করে। তারপর বাড়ির কাজের লোক একটি পাথর দিয়ে দেওয়ানের মুখে আঘাত করে। তারপর বাড়ির কাজের লোক তার পায়ে আঘাত করা ছুরি তার হাত দিয়ে বের করে। তারপর সেই ছুরি দিয়ে দেওয়ানের পিঠে আঘাত করে। এভাবে দুজনের মধ্যে মারামারি চলছিল। কেউ থামবার নাম নিচ্ছিল না। তারপর দেওয়ান তার পা দিয়ে বাড়ির কাজের লোককে লাথি মারে, যার ফলে বাড়ির কাজের লোক অনেক ব্যথা পায়। তারপর সেই কক্ষের চারপাশে আগুন জ্বলছিল তা দেখানো হয়।
তারপর সেই আংটিটা দেওয়ান তার হাতে নেয়। তারপর সেই কক্ষটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। তারপর সেই কক্ষটি ভেঙে গুড়িয়ে যায়। তারপর অনেক সময় পার হয়ে যায়। তারপর দেওয়ানকে দেখানো হয় সে সেই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তারপর দেওয়ান বাড়ির বড় দরজার কাছে এসে বসে পড়ে। তখন দেওয়ান খুব দুর্বল ছিল। তার শরীরের বিভিন্ন অংশে ধুলোবালি ছিল। তারপর দেওয়ান সেখানে চারদিকে তাকাচ্ছিল। তারপর দেওয়ান জঙ্গলে প্রবেশ করে। সে জঙ্গলের ভেতর থেকে হেঁটেই যাচ্ছিল। কোথায় যাবে বুঝতে পারছিল না। তখন সেখানে হঠাৎ করে বাড়ির কাজে লোক আসে। দেওয়ানের উপর হামলা শুরু করে। বাড়ির কাজের লোক দেওয়ানের মুখে ঘুষি মারতে থাকে। তারপর বাড়ির কাজের লোক দেওয়ানকে আঘাত করা বন্ধ করে। বাড়ির কাজের লোক দূরে সরে যায় এবং বলে, তোমার কানের দুল কোথায়? তখন দেওয়ানের হাতে সেই আংটি দেখানো হয়। মূলত এখানে এখন যেই দেওয়ানকে দেখানো হচ্ছে সে আসল দেওয়ান না। আসল দেওয়ান সেই ভেঙে গুড়িয়ে যাওয়া কক্ষে মরে গেছে। বাড়ির কাজের লোক যেই দেওয়ানকে দেখছে সে মূলত দেওয়ান রূপে চাতন ছিল। বাড়ির কাজের লোক তা বুঝে যায়। বাড়ির কাজের লোক তারপর সেখান থেকে পালিয়ে যায়। বাড়ির কাজের লোক দৌড়াতে দৌড়াতে একটি নদীর সামনে আসে। তারপর সেই নদী পার হয়। সে নদীর অর্ধেকে আসার পর আগে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর নদীর ভেতর থেকে একটি পাথর হাতে নেয়। সেই পাথর সামনে ছুটবে। ঠিক তখন কে যেন বাড়ির কাজের লোককে গুলি করে। তাকে মূলত এক ব্রিটিশ আর্মি গুলি করে। বাড়ির কাজের লোক সেখানেই মারা যায়। তারপর তার লাশ নদীতে ভেসে যায়। তারপর অনেকগুলো ব্রিটিশ আর্মিদের দেখানো হয় তারা এই জঙ্গলে কি যেন খুঁজতে এসেছে। তারপর তারা ধীরে ধীরে নদী পার হয়। তারপর এই ছবির প্রথম দিকে একটি ঝর্ণা দেখানো হয়েছিল। সেই ঝর্ণাটি আবার দেখানো হয়। সেখানে দেওয়ান রূপে সেই চাতন এসেছে। সেখান থেকে সে পানি পানও করে। তারপর তার সেই আংটি বের করে। তারপর তার একটি আঙ্গুলে পড়ে। তারপরে দেওয়ান রূপে চাতন সেই নদীতে তাকায়। তখন সেই নদীর পানিতে কুমন পুত্রীকে দেখানো হয়। চাতন যার রূপ আগে ধরেছিল। তারপর দেওয়ান রূপে চাতন জঙ্গলে প্রবেশ করে। তারপর ছবিটি শেষ হয়ে যায়।